সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে শুভেচ্ছা। আজ শনিবার ৩ মে ২০১৪। প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ভয়েস মিনিট থেকে স্বাগত জানাচ্ছি আমি দিলওয়ার চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার বিশিষ্ট সাংবাদিক এবং জেলা আদালতের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আইএসুর রহমান। জনাব আইএসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের হাতে 14টি পত্রিকা এসে পৌঁছেছে। আমরা প্রথমে শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার। কক্সবাজারের হৃদরোগের চিকিৎসা নেই, টেকনাফে ফের ইয়াবার বড় চালান আটক। ডিসি সাহেবের বলিখেলা ও বৈশাখী মেলার বর্ণাঢ্য উদ্বোধন। চকরিয়া স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, আরেক ছাত্রীকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার এক। চকরিয়ায় কালবৈশাখীর ছোবল, ক্ষেতের ফসল ও লবণ, মাঠের ব্যাপক ক্ষতি। দৈনিক ইনানি। খুন গুণ নিয়ে চাপের মুখে সরকার, প্রধানমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসেছে প্রশাসন। জেলায় মহান মে দিবস পালিত। নাফ নদী থেকে ৬১,০০০ ইয়াবা জব্দ, ব্যবসায়ীরা আত্মগোপনে থাকলেও পাচার অব্যাহত। চোরাগোপ্তা হামলার জন্য বিএনপি দায়ী বলেছেন প্রধানমন্ত্রী। বলিখেলা বাঙালি সংস্কৃতির ধারক বলেছেন জেলা প্রশাসক। আজকের কক্সবাজার। খুন গুমের বাকযুদ্ধে অভিযুক্ত রাজনীতি। ডিসি সাহেবের বলিখেলা শুরু। ইয়াবার সেই শেল্টারম্যানদের খোঁজা হচ্ছে। মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধে এএসআই সহ আহত ৪। ২টি অস্ত্র ও কার্তুজ সহ ২ শীর্ষ সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় আটক। দৈনিক আপন কণ্ঠ। প্রধানমন্ত্রীর নির্দেশে নড়েচড়ে বসেছে প্রশাসন, খুন গুম ও অপহরণ নিয়ে চাপের মুখে সরকার। মে দিবসের আলোচনা সভায় বক্তারা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য জুলুম নির্যাতন চালাচ্ছে। মহেশখালীতে বন্দুকযুদ্ধে ৪ পুলিশ আহত। প্রথম দিনেই বিপুল দর্শক সমাগম। কক্সবাজারের ডিসি সাহেবের বলিখেলা ও বৈশাখী মেলার বর্ণিল উদ্বোধন। দৈনিক হিমছড়ি। নানা আয়োজনে জেলায় শ্রম দিবস পালিত। নীলায় বিপুল পরিমাণ চোরাই চিংড়ি আটক। ডিসি সাহেবের বলিখেলা ও বৈশাখী মেলা শুরু। আচ্ছা, অ্যাডভোকেট আইএসুর রহমান, আপনি জানেন আমরা গত পরশুদিন পয়লা মহান মে দিবস উদযাপিত হয়েছে। গতকাল পত্রপত্রিকা বন্ধ ছিল। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় মহান মে দিবসের উদযাপনের বিষয়গুলো শিরোনাম দখল করেছে। এই যে শ্রমিকদের যে অধিকার, যে দিবস আমরা পালন করলাম, এই বিষয়ে শ্রমিকদের অধিকার আদায়ের ব্যাপারে বর্তমান আজকে প্রায় ১০০-এরও অধিক বছর পার হয়ে গেছে, শতবর্ষরও পার হয়ে গেছে যে মে দিবসের যেদিন থেকে মে দিবসের সূত্রপাত। আজকের দিনে এসে আপনার কেমন মনে হচ্ছে? আসলে মে দিবস এটা আন্তর্জাতিকভাবে পালিত হয়। ১৮৮৭ সালে চিকাগোতে যে আন্দোলন, শ্রমিকদের উপর নির্যাতন, গুলি বর্ষণ, এবং সেই থেকেই এই যে শ্রমিকদের যে আন্দোলনের রূপরেখা শুরু হয়েছে, সেখানে তারা সাকসেসফুল হয়েছে বিদায় এই দিনকে স্মরণ করার জন্য সারা বিশ্ব মে দিবস পালিত হচ্ছে। অনুরূপভাবে আমাদের বাংলাদেশেও মে দিবস পালিত হয়। আমাদের কক্সবাজারেও মে দিবসের বিভিন্ন অনুষ্ঠান আদি হয়েছে। দোকানপাট বন্ধ ছিল, গাড়ি ঘোড়া চলেনি, শ্রমিকরা তারা উল্লাস করেছে, আনন্দ করেছে, সভা সমাবেশ করেছে, তারা তাদের দাবির কথাই বলেছে। আসলে এই মে দিবসে তাৎপর্য অনেক কিছু রয়েছে। শ্রমিকরা তাদের দাবি আদায়ে সক্ষম হয়েছে। আমরা আমাদের বাংলাদেশে শ্রমিকদের যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শ্রমিকরা আন্দোলন করছে। অনেক ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি পাচ্ছে, অনেক ক্ষেত্রে হয়তো পাচ্ছে না। তারপরেও আমি মনে করি শ্রমিকদের যে আন্দোলন, সেটা তারা লাভবান হয়েছে এবং তারা সার্থক হয়েছে। তাদের এই কক্সবাজারে শ্রমিকদের যে দাবি, দোকানপাটে ৮ ঘন্টা শ্রমিক চাকরি এবং অন্যান্য ক্ষেত্রে, সেই ব্যাপারেও মালিকদের সাথে তাদের একাধিক বৈঠক হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। আমি আশা করব কক্সবাজারের যে শ্রমিকরা রয়েছে তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মালিকরাও সচেতন হবে। পাশাপাশি কক্সবাজার জেলা হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী জেলা। এখানে পর্যটনের শহর এই কক্সবাজার। অনেক ক্ষেত্রে অনেক সময় এই সময়টুকু বেঁধে দিলেও অনেক সময় হয়ে ওঠে না। কারণ হচ্ছে পর্যটকরা কক্সবাজারে একটি সময় আসে, সে সময় অনেক সময় দোকানপাট অনেক দীর্ঘ সময় খোলা রাখতে হয় আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, কক্সবাজার সেবা দেওয়ার জন্য। সেক্ষেত্রেও শ্রমিকদের দেখতে হবে এবং তাদের পারিশ্রমিকের ব্যাপারেও মালিকদের এই বিষয়ে দেখা দরকার বলে মনে করা হচ্ছে।
বিশেষ করে অফ সিজন বলে যেটা বিষয় আছে পর্যটন নগরীতে, সেই সময়ে এই সময়টাকে কভার করে নিতে পারে শ্রমিক, অবশ্যই পারবে। সেটা মালিক এবং শ্রমিকদের সমন্বয়ের মধ্যে দিয়ে এই বিষয়গুলো বিবেচনা করা উচিত। আচ্ছা, আমাদের এখানে কক্সবাজার পত্রিকায় বেশ বড় করে উঠছে, প্রধান শিরোনাম করেছে হৃদরোগের চিকিৎসা নেই কক্সবাজার হাসপাতালে। হৃদরোগের জন্য যে প্রয়োজনীয় যে ইউনিটটি, যেটাকে বলা হয় সিসিইউ, আমরা শুনেছিলাম মধ্যখানে সিসিইউ প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা উদ্যোগটা এখনো চিকিৎসা আসলে নেই, এটা ঠিক। হয়তো অনেকের ভাগ্যক্রমে দেখা গেছে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার থেকে অনেক চিকিৎসকরা কক্সবাজারে আসেন হৃদরোগে, সেই সময়তেই তাদেরকে পাওয়া যায়, তাৎক্ষণিক কিছু সেবা তাদের কাছ থেকে পাওয়া যায়। কিন্তু নিয়মিতভাবে এই হৃদরোগের চিকিৎসা দেওয়ার জন্য কক্সবাজারে তেমন একটা ব্যবস্থা নেই। কক্সবাজার সদর হাসপাতালে উদ্যোগ নেওয়া হলো, কেন জানি না, এখন এই পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা জানি কক্সবাজারের এই পর্যটন শহর, এখানে সারা বিশ্ব থেকে লোকজন আসে, সারা বিশ্ব পর্যটন ভিভিআইপিরা কক্সবাজারে অবস্থান করে। এই জন্য কক্সবাজারের যে হাসপাতাল প্রতিষ্ঠা হচ্ছে সেটা ব্যতিক্রমধর্মী একটি হাসপাতাল প্রতিষ্ঠা হবে সরকার থেকে, তা বলা হয়েছে। কিন্তু সেদিকে আমরা তাকিয়ে না থেকে কক্সবাজারের বর্তমান যে 250 বেডের যে হাসপাতাল, আধুনিক হাসপাতাল, সেই হাসপাতালে অবশ্যই এই হৃদরোগের চিকিৎসার জন্য জরুরিভাবে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ এখানে অহরহ মানুষ বেড়াইতে আসে, সমুদ্রে নেমে অনেক তারা হার্ট অ্যাটাক হয়, অনেকে মারা যায়, যেহেতু সেই কারণেই আমরা মনে করি তাৎক্ষণিকভাবে সেবা পাওয়ার জন্য এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি। না, এমন এক সময় ছিল যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তারাই সাধারণত হৃদরোগে আক্রান্ত, কিন্তু এখন কিন্তু সেই বিষয়টা নাই। অনেক যুবক বয়সের মানুষও হৃদরোগের যে কোনো কারণে হোক, পরিবেশগত কারণে হোক বা খাদ্য তালিকার কারণেই হোক, হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে যে কোনো সুস্থ সবল মানুষও যে কোনো সময় হৃদরোগে আক্রান্ত হতে পারে, এটা করতে পারে। তো এই কারণে কক্সবাজার হাসপাতালে, বিশেষ করে সরকারি হাসপাতালে বিষয়টা আসলে গুরুত্ব দেওয়া উচিত। আচ্ছা, আমাদের এখানে আরো যে বিষয়টা, এখন আপনি জানেন গতকালকে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য কক্সবাজার জেলার জন্য ডিসি সাহেবের বলিখেলা নামে পরিচিত একটা বৈশাখী মেলা। বৈশাখ মাস আসছে, স্বাভাবিকভাবে বৈশাখ মাস আসলেই আমাদের দেশের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের উপর ভিত্তি করে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বৈশাখী মেলা উদযাপিত হয়। আমাদের কক্সবাজারেও সেটা উদ্বোধন হয়েছে গতকালকে 2 দিন ব্যাপী। এই বিষয়টাকে আসলে বৈশাখী মেলা তো আমরা প্রথম দিনে পয়লা বৈশাখী, তো বৈশাখের আমরা উৎসব পালন করি কক্সবাজারে, খুব আনন্দ, সবাই আনন্দভাবে আমরা এই বৈশাখী মেলাটা উদযাপন করার জন্য প্রস্তুতি নেই। সমস্ত বিভিন্ন সংগঠন কাজ করে, বিভিন্ন সাধারণ মানুষরা এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য উৎসাহী আছে, নারী পুরুষ সবাই মিলে, আবার বৃদ্ধ বনিতা সবাই আসে এই অনুষ্ঠানে যোগ দিতে। আমাদের সাগর পাড়ে মেলা বসে, বা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনরা বৈশাখীর দিন, পয়লা বৈশাখে অনেক অনুষ্ঠান আয়োজন করে। এই ডিসি সাহেবের যে বলিখেলা বলা হচ্ছে এটা একসময় এসডিও সাহেবের বলিখেলা হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ পুরানো কক্সবাজারের ঐতিহ্যবাহী এই মেলা। কারণ হচ্ছে জেলাব্যাপী জেলার বিভিন্ন স্তরে বিভিন্ন সময় এই বৈশাখ মাস এলেই ধান কাটা শেষ হয়ে গেলে দেখা যাবে বিভিন্ন গ্রামে গঞ্জে বৈশাখী উপলক্ষে বলি খেলা আয়োজন করা হয়। আপনার গরুর লড়াই, মুরগির লড়াই, অনেক কিছু আয়োজন করা হয়। আপনি দেখেছেন পত্রিকাতে, উখিয়াতে একটি অনুষ্ঠানে এটা ব্যতিক্রমদের অনুষ্ঠান হয়েছে, মোরগ লড়াই, গরুর লড়াই, ছাগলের লড়াই, মানুষের লড়াই, সবকিছুই এখানে হয়েছে। রাত্রে জারি গান, সারি গান। এটা তো আমাদের লোকজ একটি ঐতিহ্য সংস্কৃতি, এটাকে আমরা ধারণ করার জন্য সেইভাবে জেলা পর্যায়ে এটা, তৎকালীন মহকুমা পর্যায়ে এটা ধরে রাখার জন্য এসডিও সাহেবের বলিখেলা আজকে কক্সবাজার যেহেতু জেলা হয়েছে, প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে, সেটাই জেলা প্রশাসকের বলিখেলা আজকে হচ্ছে ডিসি সাহেবের বলিখেলা নামে পরিচিত। এটা আমাদের সাধারণ মানুষরা, এই অঞ্চলের মানুষরা আসে, বড় বড় নামি দামি বলিরা এখানে অংশগ্রহণ করে। এখানে একটি বিষয় দেখা যাচ্ছে, এখন মহিলারাও বলি খেলায় অংশ নিচ্ছে। মহিলাদের জন্য একটা দিন নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে। হ্যাঁ, মহিলারাও বলি খেলতেছে, আবার পুরুষরাও বলি খেলা, এবং সেই বলি খেলা আয়োজনকে কেন্দ্র করে চতুর্দিকে ব্যবসা বাণিজ্য, বর্ষা, বিভিন্ন বৈশাখী উপলক্ষে বিভিন্ন কারুশিল্পীদের মেলা বসে, সেখান থেকে মানুষের কেনাকাটা করে সবকিছু হচ্ছে। তদ্রুপভাবে চট্টগ্রামও আমাদের বিখ্যাত সেই বলি খেলা কয়েকদিন আগে হয়ে গেল, ঠিক পরেই কক্সবাজারের বলি খেলাটা সবসময় প্রতিনিয়ত হয়ে আসছে। এটা আমাদের একটা উৎসব, কক্সবাজারের বাঙালিদের উৎসব, এটা ধরে রাখা দরকার। এটা আরো আকারে যাতে হয়, মানুষ যাতে উৎসাহ এবং আগ্রহ নিয়ে এটা দেখে এবং তারা আনন্দ উপভোগ করে, সেজন্য এটা করা দরকার বলে আমি মনে করি। আচ্ছা, এখানে একটা জিনিস, এক সময় কিন্তু বাঙালিদের ব্যাপারে একটা প্রভাব ছিল ভীতু বাঙালি।
কিন্তু এই যে বলি খেলার যে বিষয়টা, এটা কিন্তু একটা শৌর্য বীর্যের একটা প্রতীক, অবশ্যই। শক্তির একটা প্রতীক। অবশ্যই তাহলে এই যে ভেতু বাঙালি ভীতু বাঙালির যে প্রবাদটা, সেটা এই এই প্রতীক বলি দিয়ে, খেলা নিয়ে এই না সংস্কৃতি নিয়ে বেতু আমরা যে- বাঙালি আর ভাতু বাঙালির যে কথাটা সে সাথে বলি খেলার কোনো সম্পর্ক নাই আসলে। না, অন্তত ওই প্রভাবটা কেটে যাবে, অন্তত ওই ধরুন এটা কেটে যাওয়ার একটা সেটা ভিন্ন প্রেক্ষাপটে আসলে বলা হয়েছে, বলা সেটা এই হয়েছে, বিষয়ে বলা হয়েছে। দৈনিক বাকখালী, মে দিবসের জনসভায় বিএনপি নেত্রী, এই সরকার সাদা বিড়াল কালো বিড়াল রক্তে পিপাসুদের। আচ্ছা, বঙ্গোপসাগরে প্রতিদিন নিধন করা হচ্ছে হাজার হাজার টন মাছের পোনা। পেকুয়ায় ছাত্রদল ক্যাডারদের হামলায় 3 সাংবাদিক আহত। থানার গুলঘর থেকে বের হয়ে 200 গজের মাথায় এক ব্যক্তির মৃত্যু নিয়ে গুঞ্জন। কক্সবাজারে 4 মাস ধরে বেতন পাচ্ছে না কমিউনিটি ক্লিনিকের সিপি ও বিশেষ টিকাদান কর্মী। দৈনিক কক্সবাজার বার্তা, অপরাধীদের স্বর্গরাজ্য হোটেল মোটেল জোন। জেলায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই। ফাঁসিয়াখালীতে বন বিভাগের কোটি টাকার জায়গা বেদখল। তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষ, বিভিন্ন হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। উখিয়ার সমুদ্রচরের খাস ও বনভূমিতে শতাধিক রোহিঙ্গা বসতি। দৈনিক সাগর দেশ, চলমান অপহরণ গুম খুন নিয়ে কূটনৈতিক চাপে সরকার। টেকনাফে ক্রসফায়ারের সম্রাট না নিহত হলেও থেমে নেই ইয়াবা পাচার। মহেশখালীতে পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধে আহত 2, অস্ত্র ও গুলি উদ্ধার। দৈনিক আমাদের কক্সবাজার, ইয়াবা গডফাদাররা আত্মগোপনে। মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধে পুলিশ সহ আহত 6। টেকনাফে 61,000 ইয়াবা উদ্ধার। দৈনিক দৈনন্দিন, অপহরণ গুম খুন নিয়ে কূটনৈতিক চাপে সরকার। ভূমিগ্রাসীদের কবলে ঈদগাহ ফরিদ আহমদ কলেজ। টেকনাফ স্থলবন্দরে এপ্রিলে 72 লাখ টাকার বেশি রাজস্ব আদায়। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস, টেকনাফে বিভিন্ন জায়গায় যে অপরাধীদের স্বর্গরাজ্য হোটেল মোটেল জোন, এবং ক্রসফায়ারের কারণে যে ইয়াবা সম্রাটরা নিহত হয়েছে, এই কারণে কিছুটা আত্মগোপনে আছে বলা হচ্ছে। আবার ইয়াবা পাচারও থামে নেই, বিভিন্ন ইয়াবা প্রতিদিনই ধরা পড়ছে, লক্ষ লক্ষ ইয়াবা ধরা পড়ছে। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এই আবহাওয়াটা এটা আমাদের জন্য তো একটা বিরাট বিষয়। আর এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে। দেখা যায় যারা ইয়াবার সাথে জড়িত এমন শীর্ষ ব্যক্তিদের কয়েকজনের এনকাউন্টারে নিহত হয়েছে এবং অনেকে আত্মগোপন করেছে। আসলে আত্মগোপন করলে তো হবে না, আমাদের দরকার আত্মগোপন থেকে তারা অন্যভাবে কোনো পাচার, আমাদের দরকার এখন প্রশাসনের দরকার যে পথ দিয়ে আবারগুলো আসতেছে সেটা কিভাবে বন্ধ করা যায়। আমি কয়েকদিন আগে একটা নিউজ করেছি, বিডিআর এদের সীমান্ত এলাকায় তাদের পাহারা আরও জোরদার করেছে এবং তাদের আরও একাধিক এখানে টহল যে ছিল তার চেয়েও বেশি বৃদ্ধি করা হয়েছে। মানে নিবিড়ভাবে এই বর্ডার এলাকাটা যাতে সিল করে দেওয়া যায় এই আবহাওয়ার ব্যাপারে, যাতে এই আবহাওয়া যাতে ঢুকতে না পারে সেভাবে তারা ক্যাম্প বসাচ্ছে। আমরা আশা করবো সরকারের এই আন্তরিক চেষ্টায় যদি এটা বন্ধ হয় আমাদের যুব সমাজ রক্ষা হবে। এখানে আরেকটি কথা, যে আমরা একটি পত্রিকা একটা নিউজ দেখেছেন, আমাদের এই যে ইয়াবা গডফাদারদের এবং ইয়াবা চালানের সাথে জড়িত একটা তালিকা, প্রায় 1200-এর অধিক তালিকা প্রকাশ করা হয়েছে। এখানে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। একজন সাংবাদিকের একটা পত্রিকা আমি বা আমার ফাঁসি চাই, এরকম একটি সংবাদ আমরা পত্রিকায় পড়েছি। একজন সিনিয়র সাংবাদিক সে জাভেদ ইকবাল, এইভাবে কিছু সাংবাদিকদের নামও কিন্তু সেখানে দেখা যাচ্ছে। সাংবাদিকরা যে দুয়া তুলসী পাতা এমন আমি বলবো না, তবে যারা অ্যাকচুয়ালি জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক। আর যারা জড়িত নয় তাদেরকে হয়তো, যারা সংবাদ করতে গিয়ে অনেক সময় প্রশাসনের রোষানল বলেছে, আমরা জানি এই ইয়াবা পাচারের ক্ষেত্রেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্যরাই জড়িত। কারণ অনেকেই যাদের কাছে ইয়াবা উদ্ধার করে নিজেরা সেই ইয়াবা বিক্রি করে, অন্যদিকে আবার ইয়াবা যারা পাচার করে তাদের সাথে পাচারে সহায়তা করে, তাদের কাছে অর্থনৈতিকভাবে তারা লাভবান হয়। এই সমস্ত সংবাদ করতে গিয়ে অনেক সাংবাদিকরা কিন্তু এই হেনস্থা হয়েছে। এই কারণেই যদি সাংবাদিকরা সেখানে তাদের ইয়াবা লিস্টে তাদের তালিকার নাম আনা হয় তাহলে সেটা খুবই দুঃখজনক। আমরা মনে করি যারা এই ব্যবসার সাথে, এই অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আমাদের বাংলাদেশ রক্ষা হয়, আমাদের যুব সমাজ রক্ষা হয়। কিন্তু
যারা এই সুযোগ নিরপরাধ মানুষরা যাতে কোনোভাবেই সেখানে কষ্ট না পায়, হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবি সদস্য, র্যাব ভাইদের কাছে আমাদের আবেদন থাকবে যাতে আমাদের সেই এই সীমান্ত এলাকার মানুষ তারা সবসময় বিভিন্ন কারণে অকারণে নিগৃহীত হয়। আমরা চাই সাধারণ মানুষরা যাতে শান্তিতে সেখানে বসবাস করতে পারে, সাধারণ মানুষরা যাতে কোনো না কোনোভাবে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে আপনার সজাগ থাকবে। কারণ একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় সাধারণ জনগণকে, জনগোষ্ঠীকে জড়িয়ে ফেলা হয়, এটা আসলে বিষয়গুলো বিবেচনা করা দরকার। আচ্ছা, এখানে ওই আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয়, বিশেষ করে বঙ্গোপসাগরে প্রতিদিন নিধন করা হচ্ছে হাজার হাজার টন মাছের পোনা। এই বিষয়টাকে আপনি কিভাবে? আচ্ছা, এই আসলে বঙ্গোপসাগরের যে মাছ নিধন সেটা তো প্রতিনিয়তই হচ্ছে, এগুলোতে দেখার দরকার এবং সরকারের একটা এই ব্যাপারে মৎস্য বিভাগের কমিটি রয়েছে, এখানে কোস্টগার্ড রয়েছে, যাতে নিষিদ্ধ সময়ে যাতে মাছ আহরণ করা না হয় এবং সমুদ্র উপকূলে যাতে ওই নেট দিয়ে কোনোভাবে যাতে মাছ, কারেন্ট দিয়ে যাতে মাছ আহরণ করা না হয়, এই ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা দরকার। কারণ খুবই নির্ভর গরিব মানুষরা এগুলো কাজ করছে, তারা দুপুটো অন্যের জন্য, কিন্তু তারা যে ধ্বংস করে যাচ্ছে সেটা তারাও বুঝতে পারছে না। তাদেরকে অ্যাওয়ার করা দরকার এবং পাশাপাশি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে আমাদের এই মাছগুলো রক্ষা হবে। এই মাছ বড় হলে কিন্তু আমাদের এই যে খাদ্য, আমাদের যে চাহিদা এবং মৎস্যজীবীদেরই তো আয়ের উৎস হবে, আমাদের চাহিদা পূরণ হবে। অন্যদিকে সেগুলো আমাদের তো হাজার হাজার টন মাছ বিদেশে রপ্তানি হচ্ছে, এই সাদা মাছ হোয়াইট ফিশ গুলো কিন্তু রপ্তানি হচ্ছে, আগে হতো না, এখন হচ্ছে। হোয়াইট গোল্ড হিসাবে পরিচিত এগুলো। শুধু চিংড়ি মাছ নয়, আমাদের সমুদ্রে, বঙ্গোপসাগর সমুদ্র সকল প্রকারের মাছ এখন কিন্তু এগুলা রপ্তানি হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমাদের খুবই সজাগ হওয়া দরকার। আমরা যারা আছি আমাদেরকেও এইসব বিষয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলে পল্লীতে গিয়ে, এই সমস্ত এলাকায় গিয়ে আমাদেরকে দরকার বলে মনে করি। মাঝে মধ্যে বিভিন্ন পত্রিকায়ও এটা আসছে, অর্থাৎ পোনাও কিন্তু মায়ানমারে পাচার হচ্ছে। এই পাচার করার জন্য অনেক সময় পোনা ধরতে গিয়ে অন্যান্য মাছের পোনাগুলো নষ্ট করা হচ্ছে। আসলে এই বিষয়ে একটু সবাই সতর্ক হওয়া উচিত। দৈনিক সমুদ্র বার্তা, গুপ্ত হত্যার জন্য বিএনপি দায়ী বলেছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের ডিসি সাহেবের বলিখেলা ও বৈশাখী মেলা শুরু। ঈদগড়ে 5 দোকান আগুনে পড়ে 10 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ঈদগাঁও জমি বিরোধকে কেন্দ্র করে আহত 7। দৈনিক সৈকত, বাড়ছে রোগীর ভিড়, তীব্র তাপদাহ। চোরাগুপ্তা হামলার জন্য বিএনপি দায়ী। মে দিবস মানেই মানুষকে কষ্ট দেয়া। মহেশখালীতে পুলিশ ডাকাত বন্দুকযুদ্ধ, 2 ডাকাত ক্রস ফায়ারে গুলিবিদ্ধ। দৈনিক রূপসী গ্রাম, 4.5 মাসে 22 কোটি টাকা ইয়াবা উদ্ধার। মহেশখালীতে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধ, 4 পুলিশ আহত, 2 সন্ত্রাসী গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার। শ্রমিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত করার দাবিতে মে দিবস পালিত। অভিযোগের পাহাড় কক্সবাজার কারাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে। কড়া নজরদারিতে আজকের দেশ বিদেশ, কড়া নজরদারিতে পাচারের রুট পরিবর্তন, সীমান্তের 50 পয়েন্ট দিয়ে ইয়াবা আসছে। দুর্নীতি আর অনিয়মে নিমজ্জিত জেলা কারাগার। আচ্ছা, এই যে বিষয়টা, দুর্নীতি এবং অনিয়মে নিমজ্জিত জেলা কারাগার যে সম্পর্কে অনেক অভিযোগ বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় আমরা দেখেছি। এ ব্যাপারে আপনি বোধহয় এক সময় জেলা কারাগার কমিটির সাথে যুক্ত ছিলেন, তো এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা কি? আসলে ওই জেলা কারাগারে যে দুর্নীতির কথা বলছে, এটা একটা কমিটি, জেলা পর্যায়ে উচ্চ পর্যায়ের একটা কমিটি রয়েছে জেলা প্রশাসনের নেতৃত্বে, যে এই জেলা কারাগার দেখভাল করার জন্য। আসলে নিয়মিত যদি এগুলো দেখা হয়, সেখানে কয়েদিদের কাছ থেকে আসলে কোনো হাজতিদের কাছ থেকে কোনোভাবেই তাদের অভিযোগ আসলে পাওয়া যায় না। এগুলো নিজেদের উদ্যোগে এগুলা, এখানে কি অভিযোগ কি আসে বিষয় আছে এগুলো দেখা দরকার। দেখলে হয়তো আসল বিষয়টা এখানে বেরিয়ে আসবে। একটা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে, এই জেলা কারাগারের দর্শনার্থীর জন্য যে স্থানটা নির্ধারণ করা হয়েছে, সেখানে কোনোভাবেই কোনো দর্শনার্থী তাদের আত্মীয়দের দেখা করতে গেলে হয়তো তাকে কোনো না কোনোভাবে চোখের পলকে একটু দেখে, কিন্তু তাদের সাথে কথা বলার কোনো সুযোগ এখানে হয় না। যে অবস্থান দিয়ে কথা বলার জন্য ব্যবস্থা রাখা হয়েছে, সেই ব্যবস্থাটা এটা শুধু এই কক্সবাজার জেলা কারাগার বললে হবে না, সারা বাংলাদেশে একই, সব কারাগারের একই অবস্থা। কিন্তু এই পদ্ধতিতে কোনোভাবেই মানুষ তাদের কাঙ্ক্ষিত কথা বলার জন্য, তাদের আত্মীয় স্বজন, তাদের মামলা সম্পর্কে জানার জন্য বা কোনো খোঁজখবর দেওয়ার জন্য, সে যেভাবেই হোক না কেন কারাগারে হয়তো তার মামলার কারণে যেতে হয়েছে, হয়তো কোনো না কোনো কারণে, অপরাধের কারণে, কিন্তু তার আত্মীয় স্বজনের সাথে তার কথা বলার যে অধিকারটা রয়েছে আইনটা, সেটা কোনোভাবেই আসলে সে কথা বলতে পারে না, কোনো
যার কারণে কথা বলার জন্য আরেকটা স্থানে নিয়ে গিয়ে তাকে কথা বলতে, সেখানে এই জায়গাতেই দুর্নীতির আশ্রয় নিতে হয়। খাওয়া দাওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয় অনেক ক্ষেত্রে। আমি যখন ছিলাম সেটা তখন এই কারাগারটা এই কক্সবাজারের এখানে ছিল, স্টেডিয়ামের কাছে ছিল। এরপরে নতুন যেটা উদ্বোধন হয়েছে সেখানেও আমরা দায়িত্ব পালন করেছি, কিন্তু যেভাবে দুর্নীতির কথা বলা হয় আসলে সেভাবে দুর্নীতি সেখানে হয় না। হয়তো অনেক ক্ষেত্রে অনেকে তাদের চাহিদা মতো তাদের সুবিধা না পেয়ে অনেকে এই সমস্ত নিয়োগ করতে পারে। এই ব্যাপারে এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার। হাজতিরা সেখানে থাকে, কয়েদিরা সেখানে থাকে, তাদের অবস্থান সেটা জানান দেওয়ার জন্য সেখানে হাজুদিদের কাছ থেকে কোনো অভিযোগ আছে কিনা সেগুলো দেখা দরকার। যেহেতু অনেকেই অনেক ভিআইপি লোকজনেরও প্রয়োজনীয় জেলে যেতে হয়, তাদের তাদের খুব ভালো অবস্থানে থাকার জন্য, সেখানে হাসপাতালে থাকার জন্য হয়তো বা তারা অনেক ক্ষেত্রে অনেক অবৈধ সুবিধা নিয়ে থাকে। সেক্ষেত্রে বিষয়গুলো যথেষ্ট পরিষ্কার হওয়া দরকার। আমি মনে করি সেখানে হাসপাতালে একজন ডাক্তার নিয়মিত রয়েছেন, একটা হাসপাতাল রয়েছে। যারা হাসপাতালে যে কারাগারে আছেন তাদের চিকিৎসা বিষয়টা খুব ভালোভাবে দেখভাল করা দরকার। আমরা আজকে বোধহয় একটা পত্রিকায় দেখেছি একজন হাজতি মহিলা মারা গেছেন, মায়ানমারের এক নাগরিক, সে যে স্বর্ণ চোরাচালানের কারণে সেখানে ছিল। আসলে চিকিৎসা ক্ষেত্রে মানুষের চিকিৎসা ঠিক মতো দেখা হয় না, সেখান থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করার সাথে সাথে বলা হচ্ছে সে আসার পথে সে মারা গেছে। আসলে সেই হাসপাতালের ভিতরে কতটুকু চিকিৎসা পেয়েছে সেই বিষয়টা দেখভাল করা দরকার। এবং যারা সেখানে দায়িত্বে আছেন, আমি আশা করব এই হাসপাতাল এই জেলা কারাগারের জেল সুপার মহোদয়, জেলার মহোদয় এবং আর যারা এখানে কর্তৃপক্ষরা রয়েছেন, আশা করি আপনারা যারাই আপনাদের মেহমান হিসেবে সেখানে রয়েছেন তাদেরকে অবশ্যই তাদের চিকিৎসা থেকে শুরু করে সবকিছু দেখভাল করবেন। এটাই তাদের পাওনা, এটা তাদের অধিকার। একজন হাজতি হিসেবে যে নাগরিক সুবিধাগুলো বা যে অধিকারগুলো আছে এগুলো অবশ্যই তো সেটা নিশ্চিত করা উচিত তাদের, এই বিষয়টা তাদের নজরে রাখা উচিত। তো আমাদের আজকের সময় প্রায় শেষ, বাড়ছে তীব্র তাপদাহ। এখন কিছুটা আজকে বোধহয় একটু স্বস্তির, একটু বৃষ্টি হয়েছে, একটু স্বস্তির নিশ্চয়। পাশাপাশি এই দাবদাহের জন্য রোগীর ভিড়ও বেড়ে যাচ্ছে, রোগ বেড়ে যাচ্ছে, ডায়রিয়া বেড়ে যাচ্ছে। তা আশা করি সবাই সতর্ক থাকবেন, এটা আমাদের কামনা, যাতে ডায়রিয়া না হয় বা এই ধরনের রোগের আক্রান্ত হওয়া থেকে যাতে সতর্ক থাকে। তা আপনাকে ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemarina.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। সকলকে ধন্যবাদ।